আপনার চারপাশের মানুষগুলো কি আসলেই তেমন যেমনটা তারা নিজেদের দাবি করে, নাকি সবারই একটা অন্ধকার দিক থাকে যা আমরা আসলে কখনোই দেখতে পাই না? আজ আমরা একজন পুলিশ অফিসারের মিসিং কেসের গল্প জানব। সেই পুলিশ অফিসারের সাথে আসলে কি হয়েছিল, আর সেই পুলিশ অফিসারের ভেতরে কি এমন রহস্য লুকিয়েছিল যেটা আসলে আমরা কেউ জানি না। তাই আজকের মুভিটি এমনই একটি রহস্য নিয়ে, যেখানে প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে ধোঁকা আর রক্ত হিম করা এক সত্য। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে আসল অপরাধী আসলে কে। তো চলুন ঘুরে আসা যাক আরও এক রহস্যের জগৎ থেকে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি তামিল ভাষায় 2025 সালে মুক্তি পাওয়া সাসপেন্স আর থ্রিলার ভরা মুভি মিস্টেরিয়াস। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটি সেখানকার ওয়ার্কারদের কাছে জিজ্ঞেস করছিল এই ঘরের কাজটা শেষ করতে আর কতক্ষণ লাগবে। সে প্রত্যেকটা ওয়ার্কারের কাছে যে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করছিল যে তাদের কাজটা কখন শেষ হবে, কতক্ষণ লাগবে। আসলে কয়েকদিন পরেই এই ঘরটা গৃহপ্রবেশ হবে, কিন্তু দেখা যায় মেয়েটি তাড়াহুড়ো করতে যেয়ে হঠাৎ করে সিঁড়িতে পা পিছলে পড়ে যায়, আর সেখানেই মেয়েটির মৃত্যু হয়। এরপরেই সিন কাট হয়ে যায়। টিভিতে নিউজ দেখানো হচ্ছিল এসআই রামকি ডিউটি চলাকালীন অবস্থায় মিসিং হয়ে গেছে, আর এটা নিয়ে চলছিল তুমুল সমালোচনা আলোচনা। নেটিজনরা দাবি করছিল পুলিশ অফিসাররা নিজেরাই যদি নিজেদের নিরাপত্তা দিতে না পারে তাহলে তারা সাধারণ মানুষকে কিভাবে নিরাপত্তা দেবে। এভাবে মিডিয়া অনেক রিপোর্ট করতে থাকে, যার ফলে পুলিশের উপরে প্রেশার পড়ে। পুলিশের হায়ার অফিসার এসআই রামকির এই মিসিং কেসটা ইনভেস্টিগেশন করতে দায়িত্ব দেয় পুলিশ অফিসার আনন্দ সাইকে। পুলিশ অফিসার আনন্দ সাই প্রথমে মিডিয়ার সাথে কথা বলে, আর মিডিয়াও তাকে একই প্রশ্ন করে যে পুলিশ অফিসাররাই যদি নিজেদের নিরাপত্তা দিতে না পারে তাহলে কি হবে। আনন্দ বলে, আসলে মানুষের সাথে যে কোনো কিছুই ঘটতে পারে, যে কোনো ক্রাইমই ঘটতে পারে, আর আমি কেসটা যেহেতু হাতে নিয়েছি অবশ্যই এটার আমি মীমাংসা করব আর এসআই রামকিকে খুঁজে বের করব। থানায় আসা পরে সেই থানার পুলিশ অফিসারদের আনন্দ সাহেব প্রচণ্ড রাগারাগি করতে থাকে যে একজন পুলিশ অফিসার 15 দিন যাবৎ ডিউটিতে রিপোর্ট করছে না। আপনারা কেন তার কোনো খোঁজ খবর নেননি আর কেন হায়ার অফিসারদের জানাননি? তখন একজন পুলিশ অফিসার বলে, আসলে স্যার আমি ফোন করেছিলাম, যখন 2 থেকে 3 দিন সে থানায় আসেনি, ডিউটিতে জয়েন করেনি, তখন আমি তাকে কল করেছিলাম। কয়েকবার কল হওয়ার পরে সে ফোনটা কেটে দিয়েছিল, এরপরে আমি আর তাকে কল করিনি। আসলে এসআই রামকি মাঝে মধ্যে এমন করত, 2-3 দিন পর পর থানায় এসে ডিউটিতে জয়েন করত। এই জন্য আমরাও ভেবেছি তেমনই একটা কেস। আনন্দ সাই বলে, 2-3 দিন পার হয়ে যখন সপ্তাহ পার হয়ে গেল তখন আপনারা কি করলেন? সেই পুলিশ অফিসার বলে, আমরা তার খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম, আবারও কল করেছিলাম, কিন্তু তার ফোনটাই বন্ধ। আনন্দ সাই জানতে পারে এখানকার পুলিশ অফিসাররা এসআই রামকির বাড়ির ঠিকানা পর্যন্ত জানে না। পুলিশ অফিসার আনন্দ বলে, এখন যাই হোক, যে করেই হোক এসআই রামকিকে খুঁজে বের করতে হবে, নয়তোবা আমাদের পুলিশের ওপর থেকে মানুষ আস্থা হারিয়ে ফেলবে। আনন্দ তার টিম নিয়ে চলে যায় রামকির বাসায়, আর সেখানে যে পুরো বাড়ি সার্চ করতে থাকে, রামকির রুম সহ। সেখানে রামকির মায়ের সাথেও আনন্দ কথা বলে, কিন্তু তেমন কোনো ইনফরমেশনই সে পায় না। আসলে রামকি কোথায় গিয়েছে, তার সাথে কি হতে পারে, কোনো আইডিয়াই ছিল না রামকির মায়ের। আনন্দ এরপরে পুলিশ অফিসার নিকিতাকে বলে এসআই রামকির কল ডিটেলস এবং হিস্টোরি বের করার জন্য, আর সেখান থেকেই আনন্দ দেখতে পায় রিসেন্টলি এসআই আনন্দ সবথেকে বেশি 3টা নাম্বারেই কন্ট্যাক্ট করেছিল। সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। রাজেন্দ্রকে দেখা যায় বেশ কয়েকটা দোকান থেকে সুদের টাকা তুলছিল। তখনই তাকে কেউ একজন কল করে এবং নির্দিষ্ট একটা জায়গায় তাকে দেখা করতে বলে। রাজেন্দ্র যখনই সেখানে চলে যায় সে দেখতে পায় সেটা ছিল এসআই রামকি। আসলে রাজেন্দ্র এবং রামকির মধ্যে আগে থেকেই চেনা পরিচিত ছিল। রামকি তখন রাজেন্দ্রকে বলে তাকে একটা সাহায্য করতে হবে। রামকি বলে, পুরান সিং নামের তোমার একজন পাঞ্জাবি বন্ধু ছিল না, আমার তাকে দরকার, সে এখন কোথায়? রাজেন্দ্র বলে, ও আর কাজেই রয়েছে। কেন? রামকি বলে, ও তো গান সাপ্লাই করতো, আমার একটা গান লাগবে। রাজেন্দ্র অবাক হয়, একজন পুলিশ অফিসারের ইলিগাল গান কেন লাগবে? রাজেন্দ্র তাকে জিজ্ঞেস করে। রামকি বলে সেটা তাকে সময় হলেই জানাবে, কিন্তু এখন যে করেই হোক তাকে সেই গানটা পেতেই হবে। রাজেন্দ্র যেন পুরান সিংকে কল করে এবং গানের ব্যবস্থা করতে বলে, আর রামকি তাকে আশ্বস্ত করে কোনোভাবেই এতে তার নাম আসবে না, যার ফলে রাজেন্দ্র আশ্বস্ত হয়ে পুরান সিংকে কল করে। পুরান সিংহ যখন জানতে পারে যে তার একজন ক্লায়েন্ট একটা গান নেবে, তখন সেও বলে ভালোভাবে নিশ্চিত হওয়ার জন্য, কোনোভাবেই যেন পুরান সিং ফেঁসে না যায়।
রাজেন্দ্র তাকে গ্যারান্টি দিয়ে দেয়। এছাড়া রামকি যে একজন পুলিশ অফিসার সেটাও তাকে বলে না। পুরান সিং 1 লাখ টাকার বিনিময়ে গান দিতে রাজি হয়ে যায়। এরপরেই দেখা যায় রামকি রাজেন্দ্রকে বলে, সেই টাকাটা তুমি এখন দিয়ে দাও, 1 সপ্তাহের মধ্যে আমি তোমাকে সেই টাকা পরিশোধ করে দেব। এরপরেই সেই পুরান সিং তাদের একটা লোকেশন দেয় এবং সেখানে রাতের বেলা যেতে বলে। রাজেন্দ্র এবং রামকি ছদ্মবেশে তারা সেখানেই চলে যায়। প্রথমেই পুরান সিং রামকিকে দেখার পরে একটু সন্দেহ করতে থাকে, কিন্তু রাজেন্দ্র বলে সে যেন একেবারেই নিশ্চিত থাকে, কারণ রামকি তার বন্ধু আর তার দ্বারা তার কোনো বিপদই হবে না। অবশেষে পুরান সিং তাকে গানটা দিয়ে দেয়। রামকি গানটা পাওয়ার সাথে সাথেই পুরান সিং এর দিকে গান তাক করে, আর এতে তারা দুজনেই ভয় পেয়ে যায়। রাজেন্দ্র ভাবে হয়তোবা তাকে ফাঁদে ফেলেই পুরান সিংকে সে অ্যারেস্ট করতে এসেছে। অন্যদিকে পুরান সিংও একই কথা ভাবে, কিন্তু রামকি বলে আমি শুধুমাত্র গানটা টেস্ট করার জন্যই তার দিকে গান তাক করেছি। ঘটনা বর্তমানে চলে আসে। পুলিশ অফিসার আনন্দ এই রাজেন্দ্র এবং পুরান সিংকেই দুজনকেই থানায় ধরে নিয়ে আসে আর তাদেরকে টর্চার করে, জিজ্ঞেস করে রামকির সাথে তাদের সম্পর্ক কি। পুরান সিং আর রাজেন্দ্র পুরো বিষয়টা খুলে বলে। আনন্দের পরেই তাকে জিজ্ঞেস করে রাজেন্দ্রের সাথে রামকির প্রথম কখন দেখা হয়েছে। রাজেন্দ্র বলে আসলে সে সুদের ব্যবসা করে, সে একজন লোককে টাকা ধার দিয়েছিল, কিন্তু সেই লোকটা সুদের টাকা ঠিকঠাক মতো দিচ্ছিল না। এরপরে যখন সে টাকা চাইতে গিয়েছিল, উল্টো তাকেই হুমকি দামকি দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। রাজেন্দ্র তখন পুলিশ স্টেশনে যেয়ে কমপ্লেন করে, আর সেখানেই প্রথম তার সাথে পুলিশ অফিসার রামকির দেখা হয়। রামকি তাকে সেই টাকাটা উইথড্র করে দেয় এবং বিভিন্ন কাজে এরপরে থেকে সাহায্য করে, আর এতেই তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়। আনন্দ জিজ্ঞেস করে এইসব কাজের জন্য কি রামকি টাকা নিত তোমার কাছ থেকে? রাজেন্দ্র বলে হ্যাঁ, মাঝে মধ্যে যখন তার টাকার দরকার হতো সে আমার কাছ থেকে টাকা চেয়ে নিত। আনন্দ জিজ্ঞেস করে সেই গানটা নিয়ে রামকি কি করতে চেয়েছিল। রাজেন্দ্র বলে সেটা তাকে বলেনি। তার কাছ থেকে গানটা নিয়ে যাবার পরে রামকির সে আর কোনো দেখা সাক্ষাৎ পায়নি। সে তাকে কলও করেছিল, কিন্তু তার ফোনটাই বন্ধ ছিল। এরপরেই আনন্দ আর নিকিতা রামকির কল লিস্ট থেকে দ্বিতীয় নাম্বারটাকে ডায়াল করে। দেখা যায় সেই নাম্বারটা ছিল শিল্পার। শিল্পার সাথে তারা কথা বলে এবং তার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে আনন্দ আর নিকিতা চলে যায় শিল্পার বাড়িতে। দেখা যায় শিল্পা বিবাহিত ছিল, তার হাজব্যান্ডের নাম ছিল বিরাট, সে একজন আর্কিটেক্ট। আনন্দ শিল্পাকে জিজ্ঞেস করে সে কি রামকিকে চেনে। শিল্পা বলে হ্যাঁ, আসলে রামকি তার ক্লাসমেট। আনন্দ তখন সন্দেহের চোখে জিজ্ঞেস করে রামকি যদি আপনার ক্লাসমেটই হয় তাহলে আপনাকে এতবার কল কেন করেছে? আপনাদের মধ্যে কি এছাড়া আর কোনো সম্পর্ক রয়েছে বা কোনো অবৈধ অ্যাফেয়ার? শিল্পা রেগে যায় আর বলে কি বলছেন এসব, রামকি আমার শুধু একজন ক্লাসমেটই। আনন্দ বলে রামকিকে কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর রামকির কল লিস্টের শেষ নাম্বারটা আপনারই। সে আপনাকেই শেষবারের মতো কল করেছিল। শেষবারের মতো আপনাদের মাঝে কি কথা হয়েছিল? রামকির মিসিং হওয়ার খবর শুনে শিল্পা অবাক হয়ে যায় আর বলে এই জন্যই আমি ওকে বেশ কয়েকদিন ধরে কল করছি, কিন্তু ওর ফোনটাই বন্ধ। আনন্দ বলে শেষবারের মতো কি কথা হয়েছিল? শিল্পা বলে আসলে সে আমাকে ফোন করেছিল, সে একটা বাড়ি বানাবে আর সেই বাড়ির জন্যই তার একটা প্ল্যান দরকার, আর এই জন্যই সে আমার হাজব্যান্ডের সাথে কথা বলতে চেয়েছিল। আনন্দ এরপরেই শিল্পার কাছে তার হাজব্যান্ড বিরাটের ব্যাপারে জিজ্ঞেস করে। শিল্পা বলে তার হাজব্যান্ড এখন গোয়াতে গেছে একটা অফিসিয়াল কাজে। আনন্দ আর ঋতিকা সেখান থেকে চলে আসে। সেখান থেকে বের হওয়ার পরে আনন্দ ঋতিকাকে বলে আমার মনে হচ্ছে শিল্পা কিছু একটা লুকাচ্ছে, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি এই শিল্পার কল লিস্টটা বের করো। থানায় ফেরার কিছুক্ষণ পরেই ঋতিকা চলে আসে আনন্দের কাছে আর বলে স্যার এখনই টিভিটা অন করুন। আনন্দ টিভি ছাড়তেই একটা নিউজ দেখতে পায়, যেখানে বলা হচ্ছিল এক দম্পতি গোয়া থেকে আসার সময় গাড়ির অ্যাক্সিডেন্ট করেছে, যাদের নাম ছিল বিরাট আর শিল্পা। সেখানে শিল্পা একটু আহত হয়েছে, তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। নিউজটা দেখার পরে আনন্দ হতবাক হয়ে যায়। শিল্পা আর বিরাট যদি গোয়াতে থাকে তাহলে একটু আগেই যখন তারা তাদের বাসায় গিয়েছিল তাহলে তারা কার সাথে কথা বলল? আনন্দ আর ঋতিকার সামনে বসে যে শিল্পা কথা বলেছিল তাহলে সে কে? সেই বিষয়টা জানার জন্য আনন্দ আর ঋতিকা আবারও শিল্পার বাড়িতে যেতে থাকে, কিন্তু দেখা যায় এবার সাথে সাথেই ওয়াচম্যান চলে আসে। ওয়াচম্যান লিঙ্গাস্বামীও অনেক ঘাবড়েছিল এবং তার কাছ থেকে আনন্দ জানতে পারে বিরাট এবং শিল্পা তারা কয়েকদিন আগে গোয়াতে বেড়াতে গিয়েছিল, কিন্তু একটু আগেই টিভিতে নিউজ দেখতে পেল যে তারা অ্যাক্সিডেন্ট করেছে, এখন হসপিটালে রয়েছে। আনন্দ বলে কিন্তু একটু আগেই তো আমরা এই বাড়িতে এসেছিলাম, শিল্পা ম্যাডামের সাথে কথা বলেছি। লিঙ্গাস্বামী বলে আরে স্যার কি বলছেন, ম্যাডাম তো স্যারের সাথে বেশ কয়েকদিন আগেই গোয়াতে গেছে, আপনারা কার সাথে দেখা করেছেন? আনন্দ বলে একটু আগে যখন আমরা এখানে এসেছিলাম তুমি এখানে ছিলে না,
তুমি কোথায় গিয়েছিলে? লিঙ্গাস্বামী বলে, স্যার আসলে আমার স্ত্রী অসুস্থ, তাই তাকে হসপিটালে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। হয়তোবা তখনই আপনারা এসেছেন। আর আপনারা ঘরের ভেতরেই বা গেলেন কি করে? কারণ বাড়ি তো লক করা, আর চাবিটাও বিরাট স্যারের কাছে। কথাটা শোনার পরে আনন্দ আর রীতিকা অবাক হয়ে যায়। এটা কি করে সম্ভব? একটু আগেই তো তারা এই বাড়িতে আসলো এবং শিল্পার সাথে কথাও বলল, আর এখন বলছে তারা গোয়া, বাড়ির চাবিও নাকি বিরাটের কাছে। যাই হোক, আনন্দ আর রীতিকা সেখান থেকে চলে আসে, আর এরপরেই লিঙ্গাস্বামী কল করে বিরাটকে। বিরাট তখন হসপিটালে ছিল শিল্পাকে নিয়ে। লিঙ্গাস্বামী তাকে পুরো বিষয়টা খুলে বলে যে পুলিশ এসেছিল এবং তাদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছিল। এদিকে দেখা যায় আনন্দ এবং তার টিম তারা বিরাটের বাড়ির গেটের সামনের সিসিটিভি ফুটেজগুলো চেক করছিল, যেখানে দেখা যাচ্ছিল এক রাতে রামকি তাদের বাড়িতে এসেছিল, আর সেখানে তার কাছে একটা গানও ছিল। আনন্দ বুঝতে পারে এই গানটা দিয়ে রামকি নিশ্চয়ই বিরাট অথবা শিল্পা যে কোনো একজনকে খুন করতে এসেছিল। কিন্তু ঘটনাক্রমে সেখানে রামকি তাদের টার্গেটে পরিণত হয়। রামকি দেখা যায় গেটের বাইরেটা ভালো করে দেখে একটু পরেই ভেতরে চলে যায়, আর ঠিক তখনই সিসিটিভি ফুটেজগুলো ব্ল্যাক হয়ে যায়। আসলে হয়তোবা সেখানে পাওয়ার কাট হয়েছিল, নয়তোবা কোনোভাবে বা কেউ সিসিটিভি ক্যামেরাটা অফ করে দিয়েছিল। এরপরেই আনন্দ আর তার টিম দেখতে পায় 30 মিনিট পরে আবারও সিসিটিভি ফুটেজ অন হয়েছে, আর ওই সময়টাতে বিরাট বাড়ি ফিরে। কিন্তু এর মাঝে রামকি বাসার ভেতরে ঢুকেছিল বা ঢুকলেই কি সে বের হয়েছিল, এর কোনো কিছুই তারা জানতে পারে না। এরপরে আনন্দ রীতিকাকে বলে ওই এরিয়াতে যেতে, এবং ওই দিন ওই সময়টাতে সত্যি কি পাওয়ার কাট হয়েছিল, মানে লোডশেডিং হয়েছিল, নাকি কোনো দুর্ঘটনা ঘটেছিল সেটাকে জাজ করো। এরপরেই দেখা যায় আনন্দ কল করে বিরাটকে এবং বিরাট আর শিল্পার ব্যাপারে জিজ্ঞেস করে যে শিল্পা এখন কেমন আছে। বিরাট জানায় তারা এখন হসপিটালেই আছে আর শিল্পাও ভালো আছে। এরপরেই আনন্দ সেখানে রামকির ব্যাপারে জিজ্ঞেস করে। বিরাট বলে তারা রামকির ব্যাপারে কোনো কিছুই জানে না। এদিকে ফোন রাখার পরে বিরাট শিল্পাকে বলে পুলিশ আমাদের কল করেছিল, রামকির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে। শিল্পা বলে এখন কি হবে? বিরাট বলে তুমি টেনশন করো না। এদিকে দেখা যায় একটু পরেই আনন্দের কাছে একজন লয়ার আসে এবং বেল পেপার দেয়, আর সেই বেল পেপারটা ছিল বিরাট আর শিল্পার। এটা দেখে অবাক হয়েছে আনন্দ। অ্যাডভান্স বেল পেপার কেন? আসলে বিরাটের ভয় হচ্ছিল যদি গোয়া থেকে ফেরার পরপরই পুলিশ তাদের অ্যারেস্ট করে বা নাজেহাল করে, এই জন্যই আগে থেকেই সে প্রিপারেশন নিয়েছিল। এটা দেখে আনন্দ একটু হাসে। কিছুক্ষণ পরে রীতিকা চলে আসে আনন্দের কাছে আর জানায় ওই দিন ওই রাতে ছোট একটা গাছের ডাল তারের উপরে পড়ে গিয়েছিল, যার ফলে তার ছিঁড়েই পাওয়ার কাট হয়ে গিয়েছিল। আনন্দের এই বিষয়টাতেও একটু সন্দেহ লাগে। এরপরে আনন্দ আর রীতিকা লিঙ্গাস্বামীর ব্যাপারে কথা বলতে থাকে। ওইদিকে দেখা যায় পরের দিনই বিরাট আর শিল্পা বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িতে ফিরতেই লিঙ্গাস্বামীর স্ত্রী কান্নাকাটি করতে করতে বিরাটের কাছে চলে আসে আর বলে পুলিশ লিঙ্গাস্বামীকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। বিরাট অবাক হয়ে যায়, লিঙ্গাস্বামীকে কেন অ্যারেস্ট করবে? লিঙ্গাস্বামীর স্ত্রী বলে সেটা তারা জানে না, শুধুমাত্র কোনো কিছু না বলেই তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, শুধু বলেছে আপনাকে যে ছাড়িয়ে নিয়ে আসার জন্য। এদিকে আনন্দ লিঙ্গাস্বামীকে থানায় নিয়ে আসা পরে টর্চার করে আর জিজ্ঞেস করে রামকি যে রাতে তাদের বাড়িতে গিয়েছিল সেই রাতে কিছু ঘটেছিল কিনা। লিঙ্গাস্বামী ভয়ে বলতে শুরু করে সেই রাতে হঠাৎ করেই তার মাঝরাতে ঘুম ভেঙে গিয়েছিল, আর তখনই সে শুনতে পায় বিরাট স্যারের বাসার ভেতর থেকে ঝগড়ার আওয়াজ শোনা যাচ্ছে, হয়তোবা কেউ বা কারা একে অপরের সাথে ঝগড়া করছে। আর একটু ভালো করে শুনতেই হঠাৎ করেই একটা গান ফায়ারের আওয়াজ শুনতে পায়। এতে লিঙ্গাস্বামী প্রচন্ড ভয় পেয়ে যায় আর সাথে সাথে বাসায় যেয়ে নক করে। একটু পরেই বিরাট দরজা খুলে। লিঙ্গাস্বামী ভয়ে ভয়ে বলে স্যার কিসের যেন একটা শব্দ পেলাম। বিরাট বলে কিছু না, আসলে তোমার ম্যাডাম শিল্পা টিভিতে ইংলিশ মুভি দেখছিল আর সেখানেই গান ফায়ারের আওয়াজ শুনতে পেয়েছো। লিঙ্গাস্বামী বলে ও ঠিক আছে, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, কি না কি হলো। এরপরে লিঙ্গাস্বামী সেখান থেকে চলে এসেছিল। লিঙ্গাস্বামী বলে এর থেকে বেশি কিছু আমি আর কিছুই জানি না, সেখান থেকে আমি চলে এসেছিলাম এরপরেই। কিন্তু একটা বিষয় আমার মনে হয়েছিল ওই রাতে ম্যাডাম মুভি দেখছিল না, নিশ্চয়ই ঘরের ভেতরে কিছু একটা হয়েছে। একটু পরেই দেখা যায় লিঙ্গাস্বামীকে ছাড়ানোর জন্য বিরাট থানায় চলে আসে। থানায় আসার পরে আনন্দ বিরাটকে বলে আপনি তো অনেক স্মার্ট দেখা যায়, আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করার আগে, অ্যারেস্ট করার আগেই আপনি বেল করিয়ে নিয়েছেন। বিরাট বলে আসলে এটা করেছি আমার স্ত্রীর জন্য, কয়েকদিন আগেই একটা দুর্ঘটনার মুখ থেকে সে ফিরে এসেছে। এখানে আসার পরে যদি আবারও পুলিশের দ্বারা তাকে হয়রানি হতে হয়, তাই আগে থেকেই একটু ব্যবস্থা করে নিয়েছি। এখন আমি আপনার সামনেই বসে রয়েছি, যা জিজ্ঞাসা করার করে ফেলুন।
আনান বলে, এই থানার এসআই রামকি বেশ কয়েকদিন ধরে নিখোঁজ, আর আমরা সন্দেহ করছি সেই দিন রাতে আপনার বাসায় যাওয়ার পরেই রামকি নিখোঁজ হয়ে গেছে। তো আপনার আর রামকির মধ্যে কি সম্পর্ক, আর আপনি রামকির নিখোঁজ হওয়ার ব্যাপারে কি জানেন? এরপরে বিরাট যা যা হয়েছে বলতে শুরু করে। দেখা যায় বিরাট একটা অফিসের মিটিংয়ে ছিল, আর সেখানেই বারবার তাকে কল করছিল শিল্পা। একটু পরেই বিরাট কলটা রিসিভ করে। শিল্পা তাকে জানায় গত বছর অ্যানিভার্সারিতে সে তাকে যে ডায়মন্ডের নেকলেসটা দিয়েছিল, আজকে যখন সে মন্দির থেকে বাড়ি ফিরছিল সেই ডায়মন্ডের নেকলেসটা দুইজন ছিনতাইকারী তার গলা থেকে টান দিয়ে ছিঁড়ে নিয়ে গেছে। বিরাট বলে, তুমি টেনশন করো না, পাশের একটি পুলিশ স্টেশনে যেয়ে সাথে সাথে একটা কমপ্লেন করো। এরপরেই যখন বিরাট বাড়ি ফিরে সে দেখতে পায় একটা বাইক তার বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছে। লিঙ্গাস্বামীকে জিজ্ঞেস করে কে এসেছে। লিঙ্গাস্বামী বলে, ম্যাডামের কাছে একজন পুলিশ অফিসার এসেছে। বিরাট বাসার ভেতরে যায়। আসলে বিরাটের একেবারেই পছন্দ না যে তার বাড়িতে কখনো কোনো পুলিশ আসুক, আর এই জন্যই রামকিকে যখন সে বাড়ির ভেতরে দেখে তখন রামকিকে খোঁচা মেরে কথা বলতে শুরু করে যে চেইন ছিনতাই হয়েছে মন্দিরের রোডে, আপনি সেখানে যে ইনভেস্টিগেশন করুন, এখানে বাড়িতে বসে কি করছেন? রামকি বলে, আমি এখানে দাওয়াত খেতে আসিনি বা এসির বাতাস খেতে আসিনি, আমি এখানে ইনফরমেশন নেয়ার জন্য এসেছি। বিরাট বলে, আপনি চাইলে ফোন করতে পারতেন, আমরা থানায় চলে যেতাম, কিন্তু হুট করেই একজন লোকের বাসায় এভাবে আসাটা ঠিক নয়, সমাজে আমার একটা মান সম্মান রয়েছে। এতে রামকে একটু রেগে যায়, আর সেখান থেকে চলে আসতেই যাবে তখন শিল্পা তাকে বলে, স্যার আপনি রাগ করবেন না, আসলে ও এমনই, কখনোই পছন্দ করে না যে বাড়িতে পুলিশ আসুক। আপনার যদি কোনো ইনফরমেশন দরকার হয় তাহলে আমাকে ফোন করে থানায় ডাকবেন অথবা ফোন করে জেনে নিতে পারেন। রামকি বলে, ঠিক আছে। পরের দিন দেখা যায় রামকি কল করে যখন শিল্পা গোসল করছিল। ফোনটা কয়েকবার বাজতেই বিরাট সেই ফোনটা রিসিভ করে। বিরাট জিজ্ঞেস করে ফোন করেছে কেন। রামকি বলে, শিল্পার সাথে তার কথা রয়েছে, কিছু ইনফরমেশন জানার দরকার রয়েছে। বিরাট বলে, কি ইনফরমেশন জানার দরকার সেটা তাকে যেন জিজ্ঞেস করা হয়। রামকি বলে, আপনার সাথে আমি কথা বলবো না, আপনি তো পুলিশ পছন্দ করেন না, শিল্পাকে দিন। বিরাট যখন আবারও কথা ঘোরাচ্ছিল রামকি তখন বলে, ঠিক আছে আপনিই বলুন, ছিনতাইকারীরা কি কালারের পোশাক পরেছিল, মন্দিরের ঠিক কোথায় তার চেনটা ছিনতাই হয়েছিল, বাইকটা কোন মডেলের ছিল, বাইকের নাম্বার কি মনে আছে, এসব আরও অনেক প্রশ্ন। কিন্তু বিরাট বুঝতে পারে এগুলোর প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। আর তখনই গোসল শেষ করে শিল্পা বের হয়ে আসে, আর সে রামকির সাথে ফোনে কথা বলতে থাকে। সেখান থেকে শিল্পা জানতে পারে রামকি আসলে বেশ কয়েকজন চোরকে আটক করেছে। শিল্পাকে থানায় যেতে হবে আর যে চোরদের আইডেন্টিফাই করতে হবে। শিল্পা বলে, ঠিক আছে, একটু পরেই সে থানায় পৌঁছে যাবে। ফোন রাখতেই বিরাট তাকে একটা প্রশ্ন করে, শিল্পা তুমি তো বলেছিলে সেই দুইজন চোরই হেলমেট পরেছিল, তাহলে তুমি তাদের আইডেন্টিফাই কিভাবে করবে? এদিকে আনন্দ হাসতে থাকে আর বলে, আমার মনেও ঠিক একই প্রশ্ন এসেছিল। শিল্পা কি উত্তর দিয়েছিল? বিরাট বলে, শিল্পা বলেছিল সেই চোর যখন তার নেকলেসটা ছিনতাই করে তখনই সে তার হাতে একটা সোয়াস্তিকের সিম্বল দেখেছিল, আর সেটা দেখেই সে চোরকে আইডেন্টিফাই করতে পারবে। আনন্দ জিজ্ঞেস করে, তার মানে কি চোরদের ধরে ফেলেছিল? শিল্পা কি আইডেন্টিফাই করতে পেরেছিল? বিরাট বলে, না, রামকি যেসব চোরদের ধরেছিল তার মধ্যে সেই চোরগুলো ছিল না। উল্টো সেই কেসের বাহানা করে রামকে আমার স্ত্রী শিল্পাকে মাঝে মধ্যেই বারবার ফোনে বিরক্ত করত। দেখা যায় একদিন রাতে বারবার রামকি তাকে কল করছিল, যদিও শিল্পা ফোনটা রিসিভ করছিল না, কিন্তু রামকি কল করেই যাচ্ছিল। এরপরে রেগে গিয়ে বিরাট ফোনটা রিসিভ করে আর জিজ্ঞেস করে এত রাতে সে বারবার ফোন কেন দিচ্ছে। বিরাট বলে তার সেই ডায়মন্ড নেকলেস ফেরত রাখবে না, সে কেসটা উইথড্র করে নিল। ভবিষ্যতে যেন রামকি কোনোভাবেই শিল্পাকে কল না করে বা ডিস্টার্ব না করে। যদি সে এটা করে তাহলে রামকিকে সে দেখে নেবে আর প্রয়োজন পড়লে খুন করবে। সেই দিনের পর থেকে রামকি তার স্ত্রীকে আর কখনো কল করেনি, আর সেই দিনের পর থেকে রামকিকে সে আর কখনো দেখেনি। আনন্দ বলে, তার মানে সেই দিনের কথা অনুযায়ী আপনি রামকিকে খুন করে ফেলেছেন? বিরাট বলে, স্যার আপনি কি পাগল হয়ে গেছেন? রাগের মাথায় অনেকে অনেক কিছু বলে, তাই বলে কি তারা সেটা পরে করে ফেলে? আমিও রাগের মাথায় সেটা বলে বসেছিলাম, তার মানে আমি তাকে খুন করতে কেন যাব? আপনি এখন আমার ওয়াচম্যান লিঙ্গাস্বামীকে ছেড়ে দিন। আনন্দ সেটাই করে, কিন্তু আসার আগে বিরাটকে বলে দেয় সে এবং শিল্পা কোনোভাবেই যেন তাদের পারমিশন ছাড়া এই শহরের বাইরে না যায়। বিরাট সেখান থেকে চলে আসার পরেই আনন্দ আর আরও একজন অফিসারকে বলে শিল্পা যে এফআইআরটা করেছিল নেকলেস ছিনতাইয়ের সেটা খুঁজে বের করার জন্য। দেখা যায় সেই পুলিশ অফিসার সেই পুলিশ স্টেশনের সব কেস ফাইল খুঁজতে শুরু করে, কিন্তু কোনোভাবেই শিল্পার সেই কেস ফাইলটা খুঁজে পাচ্ছিল না। সেই পুলিশ অফিসার আনন্দকে যখন এটা জানায় তখন অবাক হয়ে যায়। সেই পুলিশ অফিসার আরো বলে, শুধু শিল্পা কেন, গত 3 মাসে কোনো চেন ছিনতাইয়ের কেস এই থানায় রেজিস্টার হয়নি।
আনন্দ বলে, তার মানে কি শিল্পার কেসটা রেজিস্টার করা ছাড়াই রামকি সেটা ইনভেস্টিগেশন করছিল? কিন্তু কেন? আনন্দ বলে, সময় এসেছে শিল্পাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। সে ঋতিকাকে বলে শিল্পাকে থানায় নিয়ে আসার জন্য। এদিকে দেখা যায় বাড়ি ফিরেই বিরাট ঋতিকার অন্য কোথাও যাবার ব্যবস্থা করে দিচ্ছিল। শিল্পা বলে, আমি যদি এখান থেকে চলেই যাই তাহলে বিষয়টা কি সমাধান হয়ে যাবে? বিরাট বলে, কোর্ট কাচারি বিষয়টা আমি দেখে নেব, আমি তোমাকে এর মধ্যে জড়াতে চাই না। আমি চাই না তুমি এটা নিয়ে কোনো বিপদে পড়ো, তুমি এখান থেকে অন্য কোথাও চলে যাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। বিরাট যখনই শিল্পাকে এয়ারপোর্টের কাছে ড্রপ করে দিয়ে আসতে যাবে, সে দেখতে পায় তার গাড়িটা স্টার্টই হচ্ছে না। সে গাড়ি খুলে দেখার পরে দেখতে পায় গাড়িটা ঠিকঠাকই রয়েছে, কিন্তু স্টার্ট হচ্ছে না। এরপরেই সাথে সাথে দেরি না করে সে একটা ক্যাব বুক করে ফেলে আর ক্যাব আসার জন্য ওয়েট করতে থাকে। কিন্তু দেখা যায় ক্যাব আসার আগেই ঋতিকা সেখান থেকে চলে আসে আর লাগেজ দেখে বুঝতে পারে নিশ্চয়ই তারা কোথাও চলে যাচ্ছে। ঋতিকা বলে, স্যার তো আপনাদের বলেছিল আমাদের পারমিশন ছাড়া আপনারা শহরের বাইরে যেতে পারবেন না। বিরাট বলে, আমি না, শিল্পা যাচ্ছে, আমি তো আছি। ঋতিকা বলে, এখন আর কোথাও যেতে হবে না, আমাদের সাথে থানায় চলুন। বিরাট বলে, আপনারা যান, আমি আসছি, আমার গাড়িটি স্টার্ট হচ্ছে না, সার্ভিস করেই আমরা চলে আসছি। কিন্তু ঋতিকা যখনই গাড়িটি স্টার্ট দেয় দেখা যায় গাড়িটা ঠিক হয়ে গেছে। এরপরেই ঋতিকার সাথে শিল্পা আর বিরাট থানায় চলে আসে। থানায় আসার পরে আনন্দ এবং তার টিম শিল্পাকে একা জিজ্ঞাসাবাদ করতে থাকে। আনন্দ তাকে জিজ্ঞেস করে, আপনি কি আগে থেকেই রামকিকে চিনতেন নাকি এই কেসের পরে থেকেই রামকির সাথে আপনার পরিচয় হয়? শিল্পা বলে, আগে থেকে রামকিকে আমি কখনোই চিনতাম না। আমার যখন নেকলেসটা ছিনতাই হয় তখন পুলিশ স্টেশনে যেয়ে কমপ্লেন করার পরেই রামকির সাথে আমার পরিচয় হয়। আনন্দ বলে, শুরু থেকে বলুন কি হয়েছে, আর আপনি আপনার বাড়ির কাছে মন্দির থাকতে অত দূরের মন্দিরে কেন গিয়েছিলেন? শিল্পা বলে, আসলে ওই মন্দিরে আমি রেগুলার যাই, আমার তার সাথে একটা ইমোশনাল কানেকশন রয়েছে। আমার বার্থডে অ্যানিভার্সারিতে আমি সেই মন্দিরে যেয়ে পুজো করি। সেই দিন যখন আমি মন্দির থেকে ফিরছিলাম দুইজন ছিনতাইকারী হঠাৎ করে আমার গলা থেকে সেই নেকলেসটা ছিনিয়ে নিয়ে যায়। এরপরে আমি বিরাটকে কল করি। আনন্দ বলে, আপনার বাড়ির কাছাকাছি তো আরও একটা থানা ছিল, সেটা রেখে আপনি এই থানায় কেন আসলেন? তখনই হঠাৎ করে শিল্পা বলে, রামকে আমাকে বলেছিল। একটু পরেই বলে, সরি, বিরাট আমাকে বলেছিল আমি যেখানে আছি সেই এরিয়ার পাশে যে থানাটা রয়েছে সেখানে যেয়ে যেন আমি কমপ্লেন করি। শিল্পার এই ভুল বলার বিষয়টাতে আনন্দের সন্দেহ হতে শুরু করে। এরপরে আনন্দ সেখানে একটা ডায়মন্ড নেকলেস দেখায়। নেকলেসটা দেখার সাথে সাথেই শিল্পা চিনে যায় আর খুশি হয়ে যায়, আরে এটাই তো আমার নেকলেস, আপনারা কি চোরটাকে ধরতে পেরেছেন? আনন্দ বলে, চোর ধরতে পারিনি, কিন্তু এই নেকলেসটা আমরা রামকির বাসায় থেকে পেয়েছি। শিল্পা অবাক হয়ে যায়, তার মানে কি রামকি চুরি করেছিল নাকি চোরের কাছ থেকে নেকলেসটা সে নিজের কাছে রেখে দিয়েছিল? আনন্দ বলে, অনেক অভিনয় করেছেন, এখন আসল সত্যটা বলুন, নয়তোবা সত্য কিভাবে বলাতে হয় সেটা আমাদের ভালো করেই জানা আছে। শিল্পাও রেগে যায়, কি বলছেন, আমি যেটা সত্যি শুধুমাত্র সেটাই বলছি। ঠিক তখনই আনন্দ তাকে একটা ভিডিও ফুটেজ দেখায়। আসলে সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিল রামকি আর শিল্পা একটা মার্কেটে যাচ্ছে, আর সেই সিসিটিভি ফুটেজটা তার চেন ছিনতাই হওয়ার ঘটনার বেশ কয়েকদিন আগে। আনন্দ বলে, আপনি যদি সেই ঘটনার পর থেকেই রামকিকে চিনতেন তাহলে এটা কি? শিল্পা বুঝতে পারে সে হয়তোবা ধরা পড়ে গেছে, এই জন্য সে সত্যি ঘটনা বলতে শুরু করে। শিল্পা বলে, যখন সে ডিগ্রি কলেজে পড়তো তখন রামকি তার সিনিয়র ছিল, আর সেখানেই তাদের একে অপরের পরিচয়। তারা প্রথমে বন্ধুত্ব, এরপরে একে অপরকে ভালোবেসে ফেলে। কিছুদিন পরে আমাদের সম্পর্কের কথা আমাদের পরিবার জেনে যায়, কিন্তু আমার পরিবার কোনোভাবেই আমাদের এই সম্পর্কটা মেনে নিচ্ছিল না। আর আমি যখন অন্য কাউকে বিয়ে করতে রাজি হচ্ছিলাম না তখন উল্টো আমার ভাই রামকিকে লোক দিয়ে পিটিয়েছিল। এর 3 বছর পরে আমার পরিবার থেকে জোর করি আমাকে বিরাটের সাথে বিয়ে দিয়ে দেয়। আসলে এই 3 বছরে তার সাথে রামকির কোনো যোগাযোগই ছিল না, যার ফলে সে রামকিকে অনেকটাই ভুলে গিয়েছিল। আর বিয়ের পরে সে বিরাটের সাথে সুখেই সংসার করছিল, কিন্তু হঠাৎ করেই একদিন জিমে তার সাথে রামকির দেখা হয়ে যায়। সেখানে আবারও তারা কথা বলতে শুরু করে। শিল্পা জানতে পারে রামকি এখনো বিয়ে করেনি, এখনো সে তার স্মৃতি ধরে রেখেছে। এতে আরো বেশি ইমোশনাল হয়ে যায় শিল্পা, আর এভাবেই তাদের দেখা সাক্ষাৎ ঘনিষ্ঠতা বাড়তে থাকে। শিল্পা যখনই সময় পেত রামকির সাথে সময় কাটাতো, তারা একসাথে অন্তরঙ্গ হতো, আর এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে একদিন শিল্পা আর বিরাট ঘুরতে বের হয়েছিল, তখনই বিরাট শিল্পাকে একটা সারপ্রাইজ দেয় যে সে একটি বাড়ি কিনতে যাচ্ছে, তার স্বপ্নের বাড়ি। এদিকে শিল্পা যখন রামকিকে বাড়ি কেনার এই বিষয়টা জানায় তখন রামকি বলে, ঠিক আছে, আমি একটা বাড়ির ব্যাপারে জানি, তুমি বিরাটকে সেই বাড়ির ব্যাপারে বলো।
আর দেখা যায় সেই বাড়িটা দেখার পরে বিরাটের অনেক বেশি পছন্দ হয়। বিরাট বলে সে যেমন বাড়ি চেয়েছিল এই বাড়িটা একেবারেই তেমন। সাথে সাথে বিরাট সেই বাড়িটা কিনে ফেলে, আর সেই বাড়িটাই ছিল এই বাড়িটা এখন যেখানে বিরাট আর শিল্পা থাকে। এর কয়েকদিন পরে শিল্পা আবারও রামকের সাথে দেখা করে আর বলে বিরাট সেই বাড়িটা কিনে নিয়েছে, তুমি কি পুলিশ জবের পাশাপাশি এই ব্রোকারের কাজটাও করো নাকি? রামকি বলে আরে না, আমি যেটা করেছি আমাদের দুইজনের ভালোর জন্যই করেছি। শিল্পা বুঝতে পারে না কিসের ভালো। রামকি বলে অনেকে বলে ওই বাড়িটা হান্টেড, ওই বাড়িতে নাকি ভূত রয়েছে, যদিও আমি বিশ্বাস করি না। ওই বাড়িতে এর আগে একটা পরিবার থাকতে এসেছিল, কিন্তু মাত্র 6 মাস থাকার পরেই তারা সেই বাড়িটা ছেড়ে চলে গিয়েছিল, আর তাদের মতেই সেই বাড়িটা হান্টেড। যদিও আমি জানি এগুলো মানুষেরই ভুল ধারণা, আর এই ভুল ধারণাটাই আমরা কাজে লাগাবো। তুমি প্রথমে বিরাট এবং তোমার বাড়ির কাছের লোকদের বিশ্বাস করাবে সেই বাড়িতে ভূত রয়েছে, আর এরপরেই তুমি বিরাটকে মেরে ফেলবে। এটা শুনে শিল্পা হতবাক হয়ে যায়। তুমি কি পাগল হয়েছো? বিরাটকে কেন খুন করব? রামকি বলে হ্যাঁ, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি, আর তোমার ভালোবাসাতে পাগল হয়েই এত বছর পর্যন্ত আমি বিয়েও করিনি, তোমার অপেক্ষাতেই ছিলাম। আর এখন যখন আমি তোমাকে পেয়েছি, তোমাকে আমি আর হারাতে চাই না। তোমাকে বিরাটের জন্য আমি দূরে ঠেলে দিতে পারবো না। রামকির কথায় শিল্পাও গলে যায়, আর একটা সময় সে রামকির কথা মেনে নেয়। ঘটনা বর্তমানে চলে আসে। আনন্দ শিল্পাকে বলে এই সব কিছুর জন্য আপনিই দায়ী। আজকে রামকির যা অবস্থা হয়েছে সেটার জন্য আপনি দায়ী। সেই দিনের পরে থেকে আপনি যদি রামকির সাথে আর দেখা না করতেন বা যোগাযোগ বন্ধ করে দিতেন, তাহলে আজকের ঘটনা আর ঘটতো না। এরপরেই বিরাটকে ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য। আনন্দ বিরাটকে বলে ভাবুন আপনি রামকিকে চেনেন না, আপনারা যখন নতুন বাড়িতে শিফট হয়েছেন তখন কি সেই বাড়িতে অস্বাভাবিক কিছু ঘটেছে? বিরাট একটু মনে করতেই বলে হ্যাঁ। বিরাট বলে সেই বাড়িতে যাবার পরে শিল্পা যখন একদিন গোসল করছিল, হঠাৎ করেই ঝর্ণা থেকে পানির বদলে রক্ত পড়তে থাকে। এটা দেখে শিল্পা চিৎকার করতে থাকে। বিরাট তাড়াতাড়ি নিচে নেমে আসে, শিল্পাকে জিজ্ঞেস করে কি হয়েছে। শিল্পা তাকে সবকিছু খুলে বলে, কিন্তু বিরাট যখন সেখানে চলে যায় সেখানে কোথাও রক্ত লেগেছিল না, এমনকি শিল্পার বডিতেও রক্তের একটা ফোঁটাও ছিল না। বিরাট তখন তাকে বলে এটা তার মনের ভুল। এরপরে একদিন রাতে যখন তারা ঘুমিয়েছিল, হঠাৎ করেই শিল্পার ঘুম ভেঙে যায় কিচেনে কিছু একটার আওয়াজ পেয়ে। কৌতূহলবশত শিল্পা সেখানেই চলে আসে, কিন্তু তখনই জানালার বাইরে সে কারো ছায়া দেখতে পায়। সে আবারও চিৎকার করে ওঠে। বিরাট সেখানে দৌড়ে আসে। সবকিছু শোনার পরে বিরাট আর শিল্পা বাইরে যেতে থাকে চেক করার জন্য, আর তখনই তারা দেখতে পায় সেটা ছিল তাদের ওয়াচম্যান লিঙ্গাস্বামী। আসলে লিঙ্গাস্বামীর ঘুমের মধ্যে হাঁটার অভ্যেস ছিল, আর সেটাই সে করছিল। আনন্দ এরপরে বিরাটকে জিজ্ঞেস করে সেই বাড়িতে আসার পরে শিল্পা কি কখনো আপনার উপরে অ্যাটাক করেছিল ভূতের বাহানা করে? বিরাট বলে না না, কখনোই না। উল্টো সেই বাড়িতে যাবার পরে শিল্পা আমার দুইবার জীবন বাঁচিয়েছে। এটা শুনে আনন্দ অবাক হয়ে যায়। শিল্পা আপনার জীবন বাঁচিয়েছে? বিরাট বলে হ্যাঁ। একদিন বিরাট ফোনে কথা বলছিল বাইরে বসে, অফিসের কথা বলতে বলতে সে ব্যস্ত হয়ে পড়েছিল। ঠিক তখনই ওপর থেকে ফুলের একটা টপ বিরাটের মাথায় পড়তে যাচ্ছিল, কিন্তু সময় মতো শিল্পা সেখানে চলে আসে আর বিরাটকে বাঁচিয়ে নেয়। এরপরে আরও একদিন বিরাট বাড়িতে ফেরে আর লিঙ্গাস্বামীর কাছ থেকে জানতে পারে শিল্পা শপিংয়ে গেছে। বিরাট বাসায় ফিরতেই সে গোসলের জন্য ওয়াশরুমে চলে যায়। যখনই সে ঝর্ণাটা ছাড়তে যাবে ঠিক ওই সময়টাতে বিরাটের ফোন বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই শিল্পা তাকে জানায় গোসলখানার ঝর্ণাটা স্পর্শ না করার জন্য, কারণ সেটাতে কারেন্ট চলে এসেছে। আর তখনই দেখতে পায় সেটাতে ইলেকট্রিক আসার ফলে সেটা পুড়ে ধোঁয়া ছুটতে শুরু করেছে। অর্থাৎ বিরাট যদি সেটা স্পর্শ করত সাথে সাথে বিরাট মারা যেত। আনন্দ এসব কথা শুনে অবাক হয়ে যায়। এরপরেই আনন্দ শিল্পাকে ডেকে নেয় আর বলে আরে ম্যাডাম, আপনি তো অনেক ভালো অভিনয় করতে পারেন। একদিকে আপনি রামকিকে প্রতিজ্ঞা করলেন যে আপনার হাজব্যান্ডকে মেরে ফেলবেন, অন্যদিকে নিজেই বিরাটের উপরে হামলা করিয়ে আবার তাকে বাঁচিয়েও নিলেন। তখন শিল্পা বলে আমি বিরাটকে বাঁচাইনি, বিরাট নিজে থেকেই বেঁচে গেছে। এরপরেই শিল্পা যেটা বলে সেটা একেবারে পুরোপুরি শক করে দেওয়ার মতো ছিল। শিল্পা বলে সেই রাতে আমি ছাদের ওপরে ছিলাম, যে বিরাটের মাথার উপরে ফুলের টপ ফেলেছিলাম, কিন্তু দেখতে পেলাম হঠাৎ করেই দ্বিতীয় শিল্পা এসে বিরাটকে বাঁচিয়ে নিল। আমি আমার নিজের মতোই আরও একজনকে দেখে একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম। এরপরে সেদিন রামকি নিজে থেকেই একজন ইলেকট্রিশিয়ান পাঠিয়ে দিয়েছিল।
ওয়াশরুমের ভেতরে ইলেকট্রিক শক লাগানোর জন্য, যাতে করে বিরাট সেটা স্পর্শ করতেই মারা যায়। সেই লোকটা কাজ শেষ করে যাবার পরপরই আমি শপিংয়ে চলে যাই, যাতে আমি এখানে না থাকি আর কেউ আমাকে দোষারোপ করতে না পারে। শপিং শেষ করে আসার পরেই আমি বুঝতে পেরেছিলাম বিরাটের লাশটা দেখব, কিন্তু বিরাটকে জীবিত দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। এরপরে বিরাট বলে আমি নাকি তাকে কল করে বলেছি ওয়াশরুমের ঝর্ণাতে ইলেকট্রিক শক রয়েছে, এই জন্য সে উপরের ওয়াশরুমে গিয়েছিল গোসল করার জন্য। শিল্পা আনন্দকে বলে আমি নিশ্চিত ওই বাড়িতে কোনো ভূত রয়েছে, আর সেই ভূতটাই বিরাটকে বারবার আমার আর রামকির হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। আমি এই কথাটা অনেকবার রামকিকে বলেছি, কিন্তু রামকি আমার কথা বিশ্বাসই করেনি। সে উল্টো ভেবেছে আমি বিরাটকে না মারার জন্য বাহানা করছি। এরপরে একদিন রামকি সেই বাড়িতে চলে আসে সেই ভূতটাকে দেখার জন্য, কিন্তু বিরাট তখনও বাড়ি ফেরেনি। আর সেই সুযোগে তারা আবারও ঘনিষ্ঠ হতে শুরু করে। তখনই শিল্পা দেখতে পায় রামকির কাছে একটা গান রয়েছে। শিল্পা সেই গানের ব্যাপারে জিজ্ঞেস করলে রামকি তাকে বলে আজকেই সে বিরাটের খেল খতম করে দেবে, যেভাবেই হোক তাদের মাঝে থেকে আজকে সে বিরাটকে সরিয়ে দেবে। শিল্পা অনেক ভয় পাচ্ছিল আর বারবার তাকে বলছিল এখান থেকে চলে যাবার জন্য, কিন্তু রামকি বলে টেনশন করো না, আমি সবকিছু ম্যানেজ করে নেব। তখনও যেহেতু বিরাট বাড়ি ছিল না, ওই সুযোগে তারা আবারও সেখানে ঘনিষ্ঠ হতে শুরু করে। কিছুক্ষণ পরেই বিরাট বাড়িতে চলে আসে। বিরাটের গাড়ির শব্দ শুনতে পেয়েই শিল্পা ভয় পেয়ে যায় আর রামকিকে বলে কোথাও একটা লুকিয়ে পড়ার জন্য। রামকি বলে আজকে তো আমি আমার পথ ক্লিয়ার করেই ফেলবো, ওকে শেষ করে দেব, তুমি শুধু আমার প্ল্যান অনুযায়ী কাজ করবে। এদিকে দেখা যায় বিরাট বারবার দরজায় নক করছিল, কিন্তু দরজাটাই সে খুলছিল না। বেশ কিছুক্ষণ দরজা নক করার পরে দেখা যায় ভেতর থেকে অটোমেটিক দরজাটা খুলে যায় আর বিরাটও ভেতরে চলে আসে। বিরাট বেডরুমে আসতেই দেখতে পায় শিল্পা সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আসলে শিল্পা অজ্ঞান হওয়ার নাটক করছিল। বিরাট ভয় পেয়ে যায় আর সাথে সাথে শিল্পাকে জাগানোর চেষ্টা করে। ঠিক তখনই দেখা যায় রামকি মুখে একটা রুমাল বেঁধে পেছন থেকে তার দিকে গুলি করতে চাইছিল, কিন্তু হঠাৎ করেই একটা ফুলের টব তার হাতে এসে লাগে, যার ফলে রামকির হাত থেকে গানটাই পড়ে যায়। আর শব্দ হওয়াতে বিরাটও তাকে দেখে ফেলে। দুজনের মধ্যে ফাইট হতে শুরু করে। দুজনের মধ্যে অনেক লম্বা সময় ধরে ধস্তাধস্তি মারামারি হতে থাকে। অন্যদিকে শিল্পা তখনও অজ্ঞান হওয়ার বাহানা করেই পড়েছিল। একটু পরেই যখন সে উঠে দাঁড়ায় তখন সে দেখতে পায় গানটা বিরাটের হাতে, আর সে রামকির দিকে সে গানটা পয়েন্ট আউট করে রয়েছে। আর একটু পরেই সে গুলি করে রামকিকে সেখানেই মেরে ফেলে। আনন্দ বলে তাহলে এই বিষয় আপনি বিরাটকে মেরে ফেলেছেন, ঠিক আছে এবার বলুন রামকির ডেড বডি আর সেই গানটা কোথায় লুকিয়ে রেখেছেন। বিরাট বলে স্যার এই বিষয়টা আমি জানি না। আনন্দ বলে আমার ধৈর্যে আর কোলাচ্ছে না, এভাবে কথা ঘোরাবেন না, যেটা সত্যি সেটা বলুন। বিরাট তখন আরো একটা শকিং ব্যাপার বলে, যখন সে রামকিকে গুলি করে তখন ভয়ে চিৎকার করে ওঠে শিল্পা, আর সে সেখানেই অজ্ঞান হয়ে যায় আবারও। বিরাট তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। এরপরেই শিল্পাকে সে বেডরুমে নিয়ে যায়। তখনই বাড়িতে পাওয়ার কাট হয়ে যায়। একটু পরেই যখন আবারও কারেন্ট চলে আসে আর শিল্পারও জ্ঞান ফেরে, তখন তারা বাইরে আসার পরে দেখতে পায় রামকির ডেড বডি বা গান কোনোটাই সেখানে নেই, এমনকি এক ফোঁটা রক্তও সেখানে লেগেছিল না। আনন্দ কোনোভাবে বিরাটের কথা বিশ্বাস করতে পারছিল না। এরপরে আনন্দ আর ঋতিকা আলাদাভাবে কথা বলতে থাকে। আনন্দ তাকে জিজ্ঞেস করে ঋতিকা এবার আমাদের কি করা উচিত, বিরাটের কথা কি বিশ্বাস করা উচিত? ঋতিকা বলে এই কেসটা শুরু থেকে একটু এলোমেলো ছিল। শুরু থেকেই আমরা কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করেছি, বিশেষ করে প্রথম দিন যখন আমরা শিল্পার বাড়িতে গিয়েছিলাম। তাই আমার মনে হয় বিরাট সত্যি বলছে। আনন্দ হাসতে থাকে আর ঋতিকাকে বলে তার মানে কি এখন আমরা লাশকে খুঁজে বের করার জন্য একটা ভূতকে ইনভেস্টিগেশন করব? তোমার কথাতে যদি ধরেও নিলাম সেই বাড়িতে ভূত রয়েছে, তাহলে আমরা উপরে এবং মিডিয়ার কাছে কি জবাব দেব? আমার তো মনে হচ্ছে শিল্পা আর বিরাটের এটা কোনো মাস্টার প্ল্যান। এদিকে বিরাট যেহেতু তার অপরাধ স্বীকার করেছিল, তাকে কাস্টডিতে নেওয়া হয় এবং বাড়িটা সার্চ করা হয়। দেখা যায় সেই বাড়িতে একটা ডয়ারের ভেতরে রামকে সেই অবৈধ গানটা পাওয়া যায়। আনন্দ ঠিক করে নেয় এই বাড়িতে কি সত্যি ভূত আছে কিনা, বা এরকম কিছু থাকলেও সেটা কিভাবে হলো সেটা খুঁজে বের করবে। আর এই জন্য সে একটা ওল্ড এজ হোমে চলে যায়। সেখানে একজন লোকের সাথে দেখা করে। আসলে এই লোকটাই বিরাট আর শিল্পা যে বাড়িতে থাকে সেটা বানিয়েছে। আনন্দ সেই লোকটাকে বলে অনেকে বলে আপনার ওই বাড়িতে ভূত রয়েছে। লোকেরা এরকম কথা কেন বলে আর এই ঘটনার সূত্রপাত হয়েছিল কিভাবে, পুরো বিষয়টা আমাদের খুলে বলুন। লোকটা তখন বলে তার একটা মেয়ে ছিল নাম মিসিরা, আর এই মিসিরা বিরাটের অফিসেই জব করত।
এছাড়া তারা একে অপরকে ভালোবাসতো। একদিন বিরাট মিসিরাকে ডাকে আর বলে তাদের একজন ক্লায়েন্ট একটা বাড়ির ডিজাইন করতে বলেছে। বিয়ের পরপরই লোকটা সেই বাড়ির কাজ ধরবে। মিসিরা বলে আমাদের কোনো ক্লায়েন্ট যে আনম্যারিড রয়েছে সেটা তো আমি জানতাম না। এরপরেই বিরাটের কথায় মিসিরা বুঝতে পারে আসলে বিরাট নিজের কথাই বলছিল। সে একটা বাড়ি তৈরি করবে আর সেটার ডিজাইন সে মিসিরাকে করতে বলেছিল। মিসিরাও অনেক খুশি হয়ে যায়। এরপরে খুব সুন্দর করে সে একটা বাড়ির ডিজাইন করে আর সেই ডিজাইনটা বিরাটের অনেক বেশি পছন্দ হয়। সে মিসিরাকে বলে ভবিষ্যতে কোনো একটা প্লট পেলে সে অবশ্যই এই বাড়ির কাজটা শুরু করবে। এরপরে বিরাট মিসিরাকে সেখানে একটা রিং দিয়ে প্রপোজ করে। এতে মিসিরা অনেক বেশি খুশি হয়ে যায়। বাড়িতে আসার পরে মিসিরা সেই বাড়ির প্ল্যানটা তার বাবাকে দেখায়। এছাড়া মিসিরা যে বিরাটকে ভালোবাসে সেটাও বলে। মিসিরা তার বাবাকে বলে এরকম একটা বাড়ি বানানো বিরাটের একটা স্বপ্ন, আর আমি চাই আমি এই বাড়িটা বানিয়ে বিরাটকে উপহার দেব। আমাদের একটা জায়গা তো ফাঁকাই পড়ে রয়েছে, আমি চাই এই বাড়িটা সেখানেই করা হোক। মিসিরার বাবা তাকে অনেক বেশি ভালোবাসতো আর এই জন্য সে কোনো দ্বিমত পোষণ না করেই রাজি হয়ে যায়। কিন্তু সে বলে বাড়িটা বানাতে আমাদের 1 বছরেরও বেশি সময় লেগে যাবে। এতদিনের মধ্যে বিরাট যদি নিজেই বাড়িটার কাজ শুরু করে দেয়। মিসিরা বলে বিরাট এখনই কাজ শুরু করবে না, প্রথমে সে জমি দেখবে আর সেটা দেখতে দেখতেই মিনিমাম 1 বছর লেগে যাবে। তার মধ্যেই আমরা কাজটা কমপ্লিট করে ফেলবো। মিসিরার বাবা রাজি হয়ে যায় আর সেইভাবেই তারা কাজটা করতে শুরু করে। মিসিরার প্ল্যান ছিল বিরাটের বার্থডেতে সেই বাড়িতে সে গৃহপ্রবেশ করবে এবং তাকে বিয়ের জন্য প্রস্তাব দেবে। এরপরে মুভির শুরুতে যে দৃশ্যটা দেখানো হয়েছিল সেটাই দেখানো হয়। অর্থাৎ সেই মেয়েটা ছিল মিসিরা, যে বাড়ির বিভিন্ন ওয়ার্কারদের কাছে যে জিজ্ঞেস করছিল কোন কাজটা কখন শেষ হবে, কারণ আর কয়েকদিন পরেই বিরাটের বার্থডে ছিল। তার আগেই বাড়ির কাজটা তাকে শেষ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বাড়িরই সিঁড়ি থেকে পিছলে পড়ে যে মিসিরা আহত হয় প্রচণ্ডভাবে, কিন্তু মিসিরার সাথে সাথে মারা যায়নি। ক্রিটিক্যাল অবস্থায় মিসিরাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। মিসিরার যখন জ্ঞান ফেরে তখন সে তার বাবাকে রিকোয়েস্ট করে তার এই অবস্থার কথা যেন বিরাটকে না বলে, তাহলে বিরাট সহ্য করতে পারবে না, সে ভেঙে পড়বে একেবারেই। তাই বিরাট যেন জানে যে মিসিরা কোথাও তাকে ছেড়ে চলে গেছে। মিসিরার অবস্থা একেবারেই খারাপ ছিল। তার খুবই গুরুত্বপূর্ণ একটা অপারেশন করার কথা ছিল, কিন্তু দেখা যায় অপারেশন করার পরে সেটা ব্যর্থ হয় আর মিসিরা সেখানেই মারা যায়। মিসিরার কথা রাখতেই মিসিরার বাবা কখনোই বিরাটকে মিসিরার এই বিষয়টা বলেনি আর সেই বাড়ির ব্যাপারটাও বলেনি। মিসিরার বাবা আনন্দকে বলে এরপরেই সেই বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি, এরপরে বাড়িতে কি হয়েছে আমি কিছুই জানি না। এদিকে একজন ফটোগ্রাফারকে দেখানো হয় যে তার একটা ভিডিওর ভেতরে হঠাৎ করে কিছু একটা দেখতে পায়। সে চমকে যায় আর সাথে সাথে পুলিশ স্টেশনে চলে আসে। সেই ফটোগ্রাফার আনন্দকে তার একটা ভিডিও ফুটেজ দেখাতে শুরু করে। আসলে তার একটা ক্যামেরা সে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য কোথাও সেট করে রেখেছিল আর সেটার ভেতরেই ক্যাপচার হয়েছিল একটা ফুটেজ। আনন্দ সেই ফুটেজের ভেতরে দেখতে পায় কেউ একজন রামকির ডেড বডিটা নিয়ে পাহাড়ের উপর থেকে ফেলে দিচ্ছে। সেটা আর কেউ নয়, বিরাটের ওয়াচম্যান লিঙ্গাস্বামী। আনন্দ অবাক হয়ে যায় আর বলে একে দেখলে বোঝাই যায় না ও এত বড় একটা কাজ করতে পারে। যাই হোক, লিঙ্গাস্বামীকে থানায় নিয়ে এসে প্রচণ্ড টর্চার করা হয় আর সেই লাশের ব্যাপারে জিজ্ঞেস করা হয়, কিন্তু লিঙ্গাস্বামী বলে সে এই ব্যাপারে কিছুই জানে না। ওই সময়টাতে ঋতিকা সেখানে চলে আসে আর আনন্দকে আরও একটা শকিং নিউজ দেয়। সেই গানের ওপরে বিরাটের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি, বরং শিল্পার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। অর্থাৎ শিল্পাই রামকিকে খুন করেছে। আনন্দ সাথে সাথে তার টিমকে পাঠিয়ে দেয় শিল্পাকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু দেখা যায় বাড়ি তালা ছিল আর শিল্পাও ছিল না। অর্থাৎ শিল্পা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আনন্দ সাথে সাথেই শিল্পার নাম্বারটা ট্রেস করে আর দেখা যায় সে কোথাও যাচ্ছিল। এদিকে শিল্পা গাড়িটা অনেক জোরে চালিয়ে সেখান থেকে চলে আসার চেষ্টা করছিল, কিন্তু আনন্দ আর তার টিম একটা সময় শিল্পাকে ধরেই ফেলে আর তাকে থানায় নিয়ে আসে। আনন্দ শিল্পাকে বলে সে ফিঙ্গারপ্রিন্টের ব্যাপারে আর সেই রাতে আসলে কি হয়েছিল সেটা বলতে বলে। শিল্পা বলে আসলে বিরাট আর রামকি যখন ধস্তাধস্তি করছিল তখন ওই সময়টাতে গানটা ছিটকে পড়েছিল আর গানটা তার পায়ের কাছে চলে এসেছিল। শিল্পা এরপরে গানটা হাতে তুলে নেয় আর বিরাটকে গুলি করার উদ্দেশ্যে গান তাক করে। শিল্পা বিরাটকে লক্ষ্য করে গুলি ছুড়ে, কিন্তু গুলিটা লেগে যায় রামকির গায়ে আর তখনই দেখা যায় আসলে শিল্পার ভেতরে সেখানে থাকা আত্মা ঢুকে গিয়েছিল আর সে ইচ্ছে করেই রামকির দিকে গুলিটা ছোড়ে আর সেই গুলিতেই রামকি মারা যায়। আর এই বাড়িতে সেই আত্মাটা ছিল মিসিরার আত্মা। আসলে এই বাড়িতেই সে মারা গিয়েছিল। এরপরে যখন ঘটনাক্রমে বিরাট এই বাড়িটা কিনে ফেলে এবং রামকি আর শিল্পা মিলে বিরাটকে খুন করার চেষ্টা করে, তখন মিসিরাই তাদের হাত থেকে একের পর এক বিরাটকে বাঁচাতে শুরু করে।
এমনকি প্রথমবার যখন আনন্দ এবং ঋতিকা এই বাড়িতে এসেছিল, তারা যে শিল্পাকে দেখেছিল সেটা আর কেউ নয়, মিসিরার আত্মা ছিল সেটা। যা যা হয়েছে আনন্দ বিরাটকে সবকিছু খুলে বলে, কিন্তু বিরাট কোনোভাবে বিশ্বাসই করতে পারছিল না তার স্ত্রী শিল্পাই এবং তার প্রেমিক রামকি তাকে মারার চেষ্টা করছিল। এছাড়া আনন্দ বিরাটকে মিসিরার ব্যাপারেও বলে যে মিসিরা তাকে ভালোবেসেই এই বাড়িটা বানিয়েছিল এবং তার বার্থডেতেই সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই বাড়িতেই মিসিরার মৃত্যু হয় আর তার আত্মাটাই সেই বাড়িতে থেকে গিয়েছিল। এরপরে যখন রামকি আর তার স্ত্রী বিরাটকে একের পর এক মারার চেষ্টা করছিল, তখন তার ভালোবাসার মানুষ মিসিরাই তাকে বাঁচিয়ে চলেছিল একের পর এক। বিরাট কথাগুলো একেবারে হজম করতে পারছিল না। আর তখনই আমরা দেখতে পাই রামকিকে খুন করার পরে যাতে পুলিশে কোনো ঝামেলা না হয় এই জন্য মিসিরার আত্মা সেই লিঙ্গাস্বামীর ভেতরে ঢুকে যায়। আর যখনই পাওয়ার কাট হয়ে যায় ওই সময়ের মধ্যে লিঙ্গাস্বামী নিজের অজান্তেই সেই আত্মার প্রভাবে রামকির ডেড বডিটা পাহাড়ের উপর থেকে ফেলে দেয় এবং সেই জায়গাটাও পরিষ্কার করে দেয় আর গানটাও লুকিয়ে ফেলে। বিরাট এই বিষয়টা একেবারেই বিশ্বাস করে না। তখনই আনন্দ সেই ফুটেজটা বিরাটকে দেখায়, কিন্তু ফুটেজটা অন করতেই দেখা যায় সেখানে পশু পাখির ছবি ছিল, অর্থাৎ মিসিরা লিঙ্গাস্বামীকেও বাঁচিয়ে নিয়েছে। আর এটা দেখে আনন্দ পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ এর কোনো ব্যাখ্যাই তার কাছে ছিল না। বিরাট অবশেষে বাড়ি ফেরে আর সে ভাবে মিসিরার স্মৃতি বুকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেবে, কারণ সে বুঝতে পেরেছিল মিসিরা তাকে কতটা ভালোবেসেছিল। আসলে অপরাধ করে কেউ পার পায় না, আর পরকীয়াও কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না। আপনি হয়তো সাময়িকভাবে সত্যকে ধামাচাপা দিতে পারবেন, কিন্তু মনে রাখবেন অন্ধকার যত গভীরে হোক না কেন আলোর ছোট একটা কণাই সব রহস্য ফাঁস করে দিতে যথেষ্ট। আর আপনার কর্মই দিন শেষে আপনার পরিচয়, তাই সঠিক পথে চলাটাই সব থেকে নিরাপদ। আর এখানেই মিস্ট্রি, হরর এবং সাসপেন্সে ভরা মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।